রাত তখন 12:30, কনকনে শীতের একটা রাত। আর চারিদিকে এত ঘন কুয়াশা, মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটাই সেনবাড়ির ওই পুরনো পাঁচিলের ভেতরে এসে আটকে গেছে। তো এইরকম একটা থমথমে পরিবেশের মধ্যেই আমরা পরিচিত হচ্ছি অনামিকার সাথে, বাড়ির নতুন বউ। আর তাকে বাড়ির সবাই একটাই কথা বলেছে, একটা ঘরে যাওয়া বারণ, দাইমার ঘর। একদিকে এই পুরনো দিনের কুসংস্কার, ভয়, আর অন্যদিকে অনামিকার আধুনিক মন, যা কিছুতেই এই অভিশাপের গল্প বিশ্বাস করতে রাজি নয়। তো আজকে আমরা যে লেখাটা নিয়ে কথা বলবো সেটার নাম সোনবাড়িতে শাশ্বত প্রেমার মুক্তি। এর কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব আর কি। এখন বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা একটা ভূতের গল্প, কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আসলেই শুধু তাই, নাকি এর ভেতরে আরও গভীর কোনো মানবিক অনুভূতির কথা লুকিয়ে আছে? আমাদের আজকের কাজ হলো এই গল্পের স্তরগুলো এক এক করে খুলে দেখা। ঠিক তাই। আর এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। দেখুন, এখনকার ভালো হরর বা থ্রিলার গল্পগুলো কিন্তু শুধু ভয় দেখানোর জন্য লেখা হয় না। গল্পকার এখানে একটা অতি প্রাকৃত, মানে একটা ভৌতিক আবহ তৈরি করেছেন ঠিকই, কিন্তু সেটাকে ব্যবহার করেছেন মানুষের মনের গভীরের ক্ষত, অপ্রকাশিত দুঃখ আর বিশেষ করে মাতৃত্বা, স্নেহ, এই বিষয়গুলো তুলে ধরতে। প্রশ্নটা এখানে ভূত আছে কি নেই তা নিয়ে নয়। প্রশ্নটা হলো, এই ভূতটা আসলে কিসের প্রতীক? আমার তো মনে হয় এই গল্প আমাদের ভয় দেখানোর চেয়েও বেশি করে এক ধরনের মায়া বা সহানুভূতির জন্ম দেয়। আপনি ভূতের প্রতীকের কথা বললেন, চলুন ওটা দিয়ে শুরু করা যাক। কারণ অনামিকা যখন দরজার ওই ফিসফিস শব্দটা শুনে এগিয়ে যায়, সে কিন্তু কোনো ভয়ঙ্কর মূর্তি দেখছে না। না, একদমই না। সে যা দেখছে তা হলো একটা ধূসর আভা। আর আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে ওই আভার চোখের বর্ণনাটা। ওখানে কোনো ঘৃণা বা রাগ নেই, আছে এককালের মা হওয়ার সমস্ত নিঃশেষিত ভালোবাসা। অসাধারণ একটা লাইন। একটা ভূতের গল্পে এই রকম বর্ণনা তো সচরাচর পাওয়া যায় না, তাই না? এটা আপনাকে কি ইঙ্গিত দেয়? এটা একটা অসাধারণ পয়েন্ট। এই বর্ণনাটা দিয়েই গল্পকার কিন্তু প্রচলিত ভূতের গল্পের যে ছক, সেটা ভেঙে দিচ্ছেন। আচ্ছা। সাধারণত ভূতেরা হয় খুব প্রতিহিংসাপরায়ণ বা কোনো অশুভ শক্তির প্রতীক। ঠিক। কিন্তু এখানে শুরুতেই বলে দেওয়া হচ্ছে এই আত্মাটা কোনো অশুভ শক্তি নয়, এর উৎস হলো ভালোবাসা, যা এখন নিঃশেষ হয়ে গেছে। এখানেই গল্পটা হরর থেকে সরে গিয়ে একটা ট্র্যাজেডির দিকে মোড় নিচ্ছে। আর এই যে ধূসর আভা, এটাও খুব প্রতীকী। ধূসর রংটা তো ঠিক সাদাও নয়, কালোও না, একদম একটা মধ্যবর্তী অবস্থা। হ্যাঁ, ঠিক তাই। ভালো আর মন্দের মাঝখানের একটা জায়গা। এই আত্মাটিও ঠিক শয়তান নয়, আবার শান্তিতেও নেই। হ্যাঁ, সে আটকে আছে। আর তার প্রথম কথাগুলো তো সেদিকেই ইঙ্গিত দেয়। সে অনামিকাকে দেখে কি বলছে? বৌমা, আমার শিশুটাকে দেখেছো? এটা তো কোনো হুমকি নয়, এটা একটা আকুতি, একটা মরিয়া খোঁজ। হ্যাঁ, আর তার গলার ভেতরে ওই গল গল শব্দ, এই ডিটেলটা আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা তো শুধু ভৌতিক আবহ তৈরির জন্য নয়, তাই না? একদমই না। ওই গলগল শব্দ ডিটেলটা ব্রিলিয়েন্টলি ব্যবহার করা হয়েছে। এটা শুধু ভয় দেখানোর জন্য একটা সাউন্ড এফেক্ট নয়। একবার ভেবে দেখুন যে কান্না বহু বছর ধরে গলার ভেতরে আটকে থাকে, প্রকাশ হতে পারে না। ও আচ্ছা। সেটা তো এমনই একটা চাপা গোঙানির মতো শোনায়। ওই শব্দটা আসলে দাইমার বহু বছরের জমে থাকা অব্যক্ত কষ্টের একটা শারীরিক প্রকাশ। মানে ওর গলাটা যেন কান্নায় বুজে আছে। এক্স্যাক্টলি। এটা একটা দারুণ লিটারারি ডিভাইস, যা দিয়ে চরিত্রটার ভেতরের যন্ত্রণাটাকে বাইরে থেকে শোনানো হচ্ছে। তার মানে আমরা প্রথম থিমটা এভাবে দেখতে পারি যে সেনবাড়ির এই ভূতটা আসলে কোনো বাইরের অশুভ শক্তি নয়, বরং বাড়ির ভেতরেই চাপা পড়া একটা গভীর স্মৃতি, একটা না বলা ট্র্যাজেডি। একদম। আধুনিক হরর জনরার এটাই তো বৈশিষ্ট্য। এখনকার গল্পে মনস্টার বা ভূত বাইরে থেকে আসে না, আমাদের ভেতর থেকেই জন্মায়। আমাদের চাপা রাখা ট্রমা, অপরাধবোধ বা অস্বীকার করা ইতিহাস থেকে। ঠিক। দাইমা সেন বাড়ির কালেকটিভ মেমোরির একটা অংশ, যাকে সবাই ভুলে যেতে চেয়েছিল কিন্তু পারিনি। আচ্ছা, তাহলে ভূতের দিকটা তো বোঝা গেল। এবার আসা যাক আমাদের হিরোইন অনামিকার দিকে। এইরকম একটা পরিস্থিতিতে মানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হয়? চিৎকার করা, ভয় পেয়ে পালানো। অবশ্যই। কিন্তু অনামিকা কি করছে? তার মনে ভয়ের বদলে নিঃশেষিত করুণার ঢেউ জেগে উঠছে। সে দাইমাকে ভূত হিসেবে না দেখে একজন দুঃখী মা হিসেবে দেখছে। গল্পের মোড়টা তো এখানে ঘুরে যায়। হ্যাঁ, অনামিকার ক্যারেক্টারটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। সে এখানে নতুন প্রজন্মের প্রতীক। আচ্ছা। যে প্রজন্ম পুরনো দিনের ভয় বা কুসংস্কারকে অন্ধভাবে মেনে নেয় না, বরং প্রশ্ন করে,
বোঝার চেষ্টা করে। সে কোনো গোস্টবাস্টার নয়, সে যেন একজন থেরাপিস্টের ভূমিকা নিচ্ছে। বাহ। সে ভূতটাকে তাড়াতে চাইছে না, সে ভূতটার কষ্টটা সারাতে চাইছে। যখন দাইমা বলে ছোট্টটাকে বাঁচাও, অনামিকা বুঝতে পারে যে সেনবাড়ির আসল রহস্য কোনো অভিশাপ নয়, বরং এমন এক সত্যি যা কখনো বলা হয়নি, যা ভেতরে থেকে হৃদয় বিস্ফোরা হয়ে যায়। এই হৃদয় বিস্ফোরা কথাটা খুব জোরালো। মানে এমন একটা কষ্ট যা বছরের পর বছর ধরে ভেতরে পুষে রাখলে যা হয়। একসময় ভেতর থেকেই মানুষকে শেষ করে দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, আপনি অনামিকাকে নতুন প্রজন্মের প্রতীক বলছেন, যে সহানুভূতি দিয়ে সমস্যা সমাধান করছে, কিন্তু বাস্তবতার দিক থেকে দেখলে তার এই পদক্ষেপটা কি একটু বেশি ঝুঁকিপূর্ণ বা ছেলেমানুষই নয়? একটা অজানা অতি প্রাকৃত শক্তির সামনে এভাবে এগিয়ে যাওয়াটা তো বোকামিও হতে পারে। মানে সহানুভূতি কি সবসময় সঠিক জবাব? খুব ভালো একটা প্রশ্ন। অবশ্যই ঝুঁকি আছে। গল্পটা যদি অন্যভাবে লেখা হতো তাহলে হয়তো অনামিকার মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারত। ঠিক। কিন্তু এই গল্প একটা আদর্শিক বা ফিলোসফিক্যাল পয়েন্ট তৈরি করতে চাইছে। গল্পটা বলছে যে হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু ওই চাপা পড়া সত্যিটাকে আজীবন বয়ে বেড়ানোর ঝুঁকিটা তার চেয়েও বেশি। ও আচ্ছা। সেনবাড়ির বাকিরা দশকের পর দশক ধরে ভয়ে ভয়ে বেঁচে আছে। তারা ওই ঘরটাকে এড়িয়ে চলে, মানে সমস্যাটাকে এড়িয়ে চলে। কিন্তু তাতে কি সমস্যার সমাধান হয়েছে? হয়নি, বরং ভয়টা আরও গেড়ে বসেছে। অনামিকা সেই চক্রটা ভাঙার সাহস দেখাচ্ছে। সে বুঝতে পারছে যেটাকে ভয় পাচ্ছি সেটার মুখোমুখি না হলে সেই ভয়টা আজীবন তাড়া করে বেড়াবে। আর সেই মুখোমুখি হওয়ার মুহূর্তটা আসে যখন সে দাইমার হাতটা ধরে। হ্যাঁ, ওই স্পর্শর বর্ণনাটা অসাধারণ। যতটা শীতল বরফ, ঠিক ততটাই নরম আর কাঁপানো। এর মধ্যে একটা অদ্ভুত বিরোধাভাস আছে। একটা কন্ট্রাডিকশন। এটা কিসের প্রতীক? এটা হলো দুটো ভিন্ন জগতের মিলনের প্রতীক। শীতলতাটা মৃত্যুর, অলৌকিক জগতের, আর ওই নরম আর কাঁপা অনুভূতিটা হলো ইনসানি আবেগ, ভয় আর ভালোবাসার। বাহ। এই স্পর্শটা জীবিত আর মৃতের জগতের মধ্যে একটা মানসিক সেতু তৈরি করে দেয়। অনামিকা শুধু একটা ভূতের হাত ধরছে না, সে বহু বছর আগে ঘটে যাওয়া একটা অন্যায়ের সঙ্গে নিজেকে যুক্ত করছে। সে যেন বলছে, আমি তোমার কষ্টটা অনুভব করতে পারছি। ঠিক। আর সহানুভূতির শক্তি তো এটাই, এটা যে কোনো ভয়ে যে কোনো দেওয়াল ভেঙে দিতে পারে। ঠিক, কারণ সেই মুহূর্তে অনামিকার মনে হয় এখানে যে শুধু ভূত নয়, একটুখানি মানব হৃদয়ে যা আজও কাঁপছে বঞ্চনার অন্ধকারে। সে ভয়ের ঊর্ধ্বে উঠে সেই আত্মার কষ্টটা অনুভব করতে পারছে। সে বুঝতে পারছে যে এই বাড়িতে একটা ভয়ঙ্কর অবিচার হয়েছিল। আর এখানেই আমরা আমাদের তৃতীয় থিমে চলে আসতে পারি। বলুন। সেন বাড়ি এবং তার পরিবার। আমরা দাইমা আর অনামিকা নিয়ে কথা বললাম, কিন্তু এই গল্পের আসল ভিলেন কারা? বা আদৌ কি কোনো ভিলেন আছে? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সেন বাড়ির বাকি সদস্যরা যারা অনামিকাকে ওই ঘরে যেতে বারণ করেছিল, তাদের ভূমিকাটা কি? কারণ তারা তো সরাসরি কোনো ক্ষতি করছে না, তারা শুধু ভয় পাচ্ছে এবং ভয়টাকে জিয়ে রাখছে। ঠিক। তাহলে কি তারা ভিলেন নাকি তারাও এক অর্থে ভিকটিম? আমার মনে হয় দ্বিতীয়টাই বেশি সত্যি। তারা হয়তো তাদের পূর্বপুরুষদের করা কোনো ভুলের বা পাপের ভার বয়ে বেড়াচ্ছে। আচ্ছা। অনেক পুরনো সম্ভ্রান্ত পরিবারে এরকম হয়। পরিবারের সম্মান রক্ষার জন্য বা কলঙ্কের ভয়ে অনেক কঠিন সত্যিকে ধামাচাপা দেওয়া হয়। বিশেষ করে যদি সেটা কোনো মহিলাকে কেন্দ্র করে হয়। একদম। সেই চাপা দেওয়া সত্যিটাই প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা অলিখিত অভিশাপ হয়ে থেকে যায়। সেনবাড়ির লোকেরা হয়তো আসল সত্যিটা জানেও না, তারা শুধু ভয়টাকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তার মানে এই বাড়িটা শুধু ইট কাঠের একটা কাঠামো নয়, এটা নিজেই একটা কারাগার, একটা সিক্রেটের কারাগার। এক্স্যাক্টলি। এটাকে একটা প্রেসার কুকারের সঙ্গে তুলনা করা যেতে পারে। ইন্টারেস্টিং। পরিবারের সদস্যরা বহু বছর ধরে একটা ভয়ঙ্কর সত্যি বা ট্র্যাজেডিকে ঢাকনা দিয়ে চেপে রেখেছে, কিন্তু ভেতরের বাষ্প বা চাপ তো বেরোনোর পথ খুঁজবেই। ঠিক। এই গল্পে সেই চাপটাই দাইমার অতৃপ্ত আত্মা হয়ে বেরিয়ে আসছে। বাড়ির লোকেরা বারবার ঢাকনাটা আরও জোরে চেপে ধরতে চাইছে, কিন্তু অনামিকা এসে কুকারের সিটিটা আলতো করে তুলে দিচ্ছে। ঠিক তাই, যাতে ভেতরের বাষ্পটা বেরিয়ে যেতে পারে। সে বুঝতে পারছে যে চাপটাকে বেরোতে না দিলে বিস্ফোরণ ঘটবে। বাহ, এই অ্যানালজিটা দারুণ।
আর এই চাপ মুক্তির মুহূর্তটাই হলো ক্লাইম্যাক্স। যখন অনামিকা ডাইমার কষ্টটা পুরোপুরি অনুভব করে, তখন ঘর থেকে একটা ক্ষীণ শিশুর কান্নার শব্দ ভেসে আসে। আর ঠিক তখনই অনামিকা অত্যন্ত দৃঢ়তার সাথে বলে ওঠে যে সত্যি ভালোবাসে তাকে কেউ আটকাতে পারে না। এই একটা কথাই যেন সব জট খুলে দেয়। সঙ্গে সঙ্গে সেনবাড়ির ঘরগুলো মুক্তির আলোয় ভরে ওঠে। আর খেয়াল করে দেখুন, এই মুক্তিটা কিন্তু কোনো তান্ত্রিক বা ওঝা এসে দেয়নি। না না, কোনো ঝাড়ফুঁক বা মন্ত্র দিয়ে ভূত তাড়ানো হয়নি। মুক্তিটা এসেছে খালেশ মানবীয় বোঝাপড়া আর সহানুভূতির মাধ্যমে। অনামিকার ওই কথাটা আসলে দাইমার ভালোবাসারই স্বীকৃতি। সে বলছে, তোমার ভালোবাসাটা সত্যি ছিল, আর তাই কোনো দেওয়াল, এমনকি মৃত্যুও তাকে আটকে রাখতে পারেনি। এই স্বীকৃতিটুকুই দাইমার আত্মার জন্য যথেষ্ট ছিল। দাইমার মুখে তখন শান্তি নেলে আসে। তার চোখে শেষবারের মতো পুত্রের ছবি আর আশার আলো জ্বলে ওঠে। তার আত্মা মুক্তি পায়। এটা একটা খুব শক্তিশালী সমাপ্তি, কারণ এখানে ভূতকে হারানো হচ্ছে না, বরং ভূতের কষ্টটাকে জিতে নেওয়া হচ্ছে। একদম একদম। গল্পটি শেষে আমাদের এটাই বোঝাতে চায় যে ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না। দাইমার আত্মা ফিরে এসেছিল প্রতিশোধ নিতে নয়, বরং ভালোবাসার অমরত্বকে প্রমাণ করতে। তার ফিরে আসাটা ছিল একটা আরতি, তার না বলা গল্পটা শোনানোর জন্য একটা আকুতি। অনামিকা সেই আকুতিতে সাড়া দিয়েছে বলেই মুক্তি সম্ভব হয়েছে। আর এই মুক্তিটা শুধু দাইমার নয়, এটা সিনবাড়ি বর্তমানেরও মুক্তি। অবশ্যই, কারণ তারাও তো এতদিন একটা ভয়ের সংস্কৃতিতে বসবাস করছিল। ওই মুক্তির আলোটা পুরো বাড়ির জন্যই। তাহলে সবটা যদি এক জায়গায় আনি, যা একটা সাধারণ ভূতের গল্প হিসাবে শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত এক মায়ের অতৃপ্ত ভালোবাসা, বহুদিনের জমে থাকা পারিবারিক ক্ষত এবং সহানুভূতির মাধ্যমে মুক্তির এক গভীর গল্পে পরিণত হলো। সেন বাড়ির গল্পটা আমাদের এটাই শেখায় যে অতীতের ছায়া বা যাকে আমরা ভূত বলে ভয় পাই, তাকে তাড়িয়ে না দিয়ে যদি তার গল্পটা শোনার চেষ্টা করা হয়, তাহলে তা কেবল তাকেই নয়, বর্তমানকেও মুক্তি দিতে পারে। আর এই গল্পটার শেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যায়, তাই না? কি রকম? এটা ভাবলে কেমন লাগে যে আমাদের নিজেদের জীবনে, পরিবারে বা চারপাশে এমন কত সেনবাড়ি রয়েছে যেখানে কোনো অশুভ শক্তি নয়, বরং কোনো না বলা কষ্ট, না পাওয়া বিচার বা চাপা পড়া ইতিহাস দীর্ঘশ্বাস ফেলছে। ভাবার মতো বিষয়। অনামিকার মতো যদি আমরাও ভয়কে দূরে সরিয়ে রেখে একটু সহানুভূতি দিয়ে সেই না শোনা কণ্ঠস্বর শোনার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের অজান্তেই অনেক অমীমাংসিত কাহিনীর সমাধান হয়ে যেতে পারে, অনেক আটকে থাকা আত্মা মুক্তি পেতে পারে।